এই রাষ্ট্রের মালিক জনগণ, তারাই করবে নির্বাচন। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ব্রিট রবিন 10K অনুষ্ঠানে। আপনারা জানেন যে সামনেই করা নাড়ছে নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করে ব্রিট রবিন 10Q অর্থাৎ ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদারের করা 10টি প্রশ্ন ইতিমধ্যেই সাড়া ফেলেছে জনমনে। জনগণ হিসাবে আপনি যে রাষ্ট্রের মালিক, এই কথাটি ব্যারিস্টার রবিন বুঝিয়ে দিতে চাইছেন, আপনাদেরকে মনে করিয়ে দিতে চাইছেন আরেকবার। আমরা কথা না বাড়িয়ে চলুন প্রথমেই পরিচয় হয়ে নেই ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদারের সঙ্গে। ব্রিট রবিন, আপনাকে স্টুডিওতে স্বাগত। আপনাকেও স্বাগত। আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে 10টি অদ্ভুত প্রশ্ন করেছেন, যে প্রশ্নগুলো আপনি চাচ্ছেন যে জনগণ তাদের এমপি প্রার্থীদেরকে করুক। সেই প্রশ্নগুলো নিয়ে আমি সবগুলো নিয়ে আজকে আলোচনা করব না। আমি অদ্ভুত বলেছি এই কারণে যে প্রশ্নগুলো আসলেই বা সত্যিকার অর্থে আমরা যখন পড়ছি এখনকার প্রেক্ষিতে মনে হচ্ছে কিছু কিছু অদ্ভুত। হয়তো বা অদূর ভবিষ্যতে আমরা সেই প্রশ্নগুলোর যথার্থতা খুঁজে পাবো। ভূমিবিন্যাস ও ব্যবহার নীতি, স্বাস্থ্যনীতি, শিক্ষানীতি, পররাষ্ট্রনীতি, বাণিজ্য নীতি, শিল্পনীতি, স্থানীয় সরকার নীতি, নিরাপদ খাদ্যনীতি, জনবান্ধব বিচারিক নীতি। আমি এখানেই থামতে চাই, জনবান্ধব বিচারিক নীতি, কারণ সমস্ত নীতিকে নিয়ে এখন আলোচনা করতে চাই না আমি। শুধুমাত্র জনবান্ধব বিচারিক নীতি দিয়ে আসলে আপনি কি বোঝাতে চাচ্ছেন, যে বাংলাদেশের বিচারিক নীতিটা কি এখন জনবান্ধব নয়? অবশ্যই না। আমি বাংলাদেশের যে বিচার পদ্ধতি, বিচারিক ক্রিয়া প্রক্রিয়া এবং সামগ্রিক সিআরপিসি, সিপিসি এবং অন্যান্য এভিডেন্স অ্যাক্ট সহ সব কিছুতেই একটা বড় ধরনের লুফল আমরা পেয়েছি। আমাদের একটা লিগ্যাল রিসার্চ টিম আছে, সেই রিসার্চ টিমে আমরা 18 লক্ষ লকে চুলচেরা বিশ্লেষণ করে যে লুফলগুলো পেয়েছি, আমার কাছে মনে হয়েছে যে আমাদের আইন আমাদের জন্য নতুন করে তৈরি করতে হবে। আর আইনের মধ্যে যেহেতু বিচারিক ক্রিয়াটা রয়েছে, প্রসিডিওর কোডটা রয়েছে, সেখানে তো আমূল পরিবর্তন প্রয়োজন। মানে একেবারে যদি আমরা নতুন করে করতে পারি খুবই ভালো। কারণ যখন এটা করা হয়েছিল তখন এটার উদ্দেশ্যটা ছিল জননির্যাতন। আপনি কখনকার কথা বলছেন সেটা? আমি ব্রিটিশ আমলের কথা বলছি। আমি সেই দণ্ডবিধি 1860 সাল, সিআরপিসি 1898, ওই সময়কার যে আইনগুলো তখন করা হয়েছিল। না, একটু জানতে ইচ্ছে করছে যে একটা সরকার কেন জনগণকে নির্যাতনের জন্য আইন করবে, বা তখনই কেন করেছিল ব্রিটিশরা? কলোনিয়াল রুলসটাই হচ্ছে এরকম যে আমি ওই রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার জন্য আমাকে এমন এমন পদ্ধতি অনুসরণ করতে হবে যেখানে যে কোনো মুহূর্তে আমি যেন যে কোনো পদক্ষেপে তাদেরকে দমন করতে পারি। এই যে আমি একটা নাগরিকরে উইদাউট ওয়ারেন্ট, তার কোনো কিছুই নাই, আমি তাকে ধরে নিয়ে যেতে পারছি স্টিল নাও, যেটা আমরা 54 বলি। 54-এর পক্ষে বিপক্ষে অনেক কথা বলে, এবং এমন এমন বিষয় আছে যেগুলো খুবই আশ্চর্য, যে বলা হচ্ছে ইচ্ছা করলে। এখন পুলিশের ইচ্ছা, অনেক কিছু মানুষের ইচ্ছা করতে পারে, শয়তানেরও ইচ্ছা আছে, তাই না? তো সে ইচ্ছা করলেই একজন নির্দোষ মানুষকে তুলে নিতে পারে। শব্দটা যেহেতু ইচ্ছা, তার মনে হইলো যে হ্যাঁ হয়তো সে স্বপ্নে দেখলেন, বা অনেক কিছু মনে হতে পারে। 50 লক্ষ মামলা আছে। আমি বারবার বলেছি যে এখন বাংলাদেশে এমন কোনো পরিবার পাওয়া যাবে না, বলতে গেলে এমন কাউকে পাওয়া যাবে না যিনি মামলার মধ্যে নাই। তো মামলা যদি আমাদের জন্য হতো, আমাদের কল্যাণের জন্য হতো, তাহলে তো আমরা তো রেজুলেশন করতাম। লটাই তো খুবই অদ্ভুত। এখানে তুচ্ছ, খুবই তাচ্ছিল্য, 10,000 টাকার একটা চেকের মামলার জন্য 1 বছর ধরে একজন জেল খাচ্ছেন। টাকা আর জেল, আমরা এইটাই তো এখনো ডিফাইন করতে পারি নাই যে অর্থ আর একটা মানুষকে টর্চার। আমি এই জিনিসটা আমি আবারও ক্লারিফাই করতে চাই। টর্চার করা, নির্যাতন করা। এখন একটা মানুষের সাথে একটা মানুষের ডিসপিউট থাকতে পারে, সেটার জন্য তো আমি তাকে প্রহার করতে পারি না। বিচারিক প্রক্রিয়ায় যেমন কোনো ফিল্টারিং সিস্টেম নাই আমাদের এখানে, যে আমি একটা রুটি চুরি করলে আমার কি শাস্তি হবে, অথবা ব্যাংক চুরি করলে আমার কি শাস্তি হবে, একই রকম। এগুলো তো আইনের ব্যাপার। আর পদ্ধতিগত ব্যাপারটা জননির্যাতনমূলক। এই জন্য আমি বলছি যে জনগণের জন্য যদি সত্যিকার অর্থে আমরা বিচার কার্যক্রম চালিয়ে, তাহলে জনগণের মাঝে আমার যাওয়ার কথা। একজন বিচারক
ম্যাজিস্ট্রেট হতে পারে, জাস্টিসও হতে পারে, একটা ডিসপিউট রেজুলেশন করে। এটার জন্যই কিন্তু উনি অ্যাবসলিউটলি ডেডিকেটেড ফর দ্যাট। এখন একজন বিচারক ডিসপিউট রেজুলেশনের জন্য যদি আমরা সাভার এলাকায় দেই, তো আমি এটা নিয়ে একটু কাজ করার চেষ্টা করেছি। আমি বললাম যে তাহলে তার ছেলে মেয়ে তো ঢাকায় পড়ে, কষ্ট করে বিচারকের সাভারে যেতে হবে বা ওখানে তাকে থাকতে হবে। ইস্যুটা হচ্ছে 50 লক্ষ মানুষের সেবা না। এখানে প্রশ্নই আসতেছে যে এখানে যে বিচারক আছে উনি কতটা আরামে থাকবেন, ওনার কতটা প্রয়োজন, উনি কি চান, ওনার চাওয়া পাওয়ার উপরে সব কিছু ডিপেন্ড করে। ওই 50 লক্ষ মানুষের চাওয়া পাওয়ার কিন্তু এখানে কোনো মূল্য নাই। তো এটা তো এক কথা, ইট ইজ রিয়েলি টাফ টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। না, আমি প্রথমে বুঝতে চাই যে আসলে যে নিপীড়নমূলক বা হয়রানিমূলক যেই আইন, সেই আইনগুলো আসলে সংশোধনটা করবে কে, পরিবর্তনটা করবে কে? সেজন্য তো নিশ্চয়ই আমাদের নির্বাচিত প্রার্থীরাই করবেন। তো সেই জায়গায় কতটুকু আপনি প্রার্থীর আশার আলো দেখছেন যে তারা কতটুকু এখানে আমি বারবার বলছি যে এখন পর্যন্ত আমাদের আইন প্রণেতা যারা, তারা তাদের দায়িত্ব সম্পর্কে আমার মনে হয় 1%ও জানে না। আমি বারবার বলছি যে এই রোলটা, এই যে ল মেকিং যে রোলটা, এই রোলটা একটা দেবদূতের রোল। যে যারা এই রুলটা মেক করে, যে রুলের মাধ্যমে পুরো রাষ্ট্র পরিচালিত হয়, এক জনগণের ভাগ্য নির্ধারিত হয়, তার শান্তি, তার নিরাপত্তা, তার শিক্ষা দীক্ষা, তার বড় হয়ে ওঠা, সামগ্রিকভাবে সমস্ত কিছু যে আইনের উপরে, যে রুলের উপরে, যে বিধির উপরে ডিপেন্ড করে, সেই বিধিটা যিনি প্রণয়ন করে তিনি হচ্ছেন আইন প্রণেতা। এই কারণেই তার কাছেই আমরা এই প্রত্যাশাটা রাখছি। না, কিন্তু সত্যিকার অর্থে আপনি যদি গত 54 না, আমি বলবো যে আরও আগের ইতিহাসও যদি আপনি অনুসরণ করেন, কোথাও কি সংসদ সদস্যরা আইন প্রণয়নে তেমন ভূমিকা রাখেন? টেবিল থেকে তৈরি হয়ে আইন সংসদে যায় এবং সেটা পাশ হয়ে আসে। আমি একজন ভোটার, আমি ভোট দিতে গেলাম, আমি নাম্বারও পেলাম, আবার সুন্দর করে গিয়ে শুনি যে আমার ভোটটাও আরেকজন দিয়েছে। যেগুলো রিজনেবল না, যেগুলো যথার্থ না, যেগুলো আসলে মানে আলোচনার যোগ্যই না, এমন কিছু অপরাধ আছে। আমি একটা জায়গায় খুব খারাপ করে বলেছিলাম যে ভোট ডাকাতি যারা করে এটা তার চেয়ে তো খারাপ। আমার অধিকার, আমার ইচ্ছায় তো সে আমাকে আমার ভোটটা সে দেয় না, জোর করে করেছে। সুতরাং এত জঘন্য অপরাধ করার পরেও অনেকেই তো ওইটা বুক ফুলায় বলে, আবার ওইটা নিয়ে ক্ষমতা জাহির করে। এই আনরিজনেবল ম্যাটারগুলো আমি আসলে কখনোই অনিয়ারে আনতে চাই নাই। আমি শুধু চেয়েছি যে একটা সুষ্ঠু স্বাভাবিক একটা পরিষদ, যেটা সংসদ, যেটা আইন প্রণয়ন করবে, এবং যারা আইন প্রণয়ন করবে তারা যেন অন্ততপক্ষে সৎ, যোগ্য এবং কেপাবল হয়। আমি আপনার কথাটা বুঝতে পেরেছি, কিন্তু এটা একটা হাইলি টেকনিক্যাল বিষয়। আমি মনে করি যে আইন প্রণয়ন নিঃসন্দেহে একটা সহজ কোনো বিষয় নয়। তো এমপিদের সেই সক্ষমতার জায়গা, সেই গ্রুমিং বা সেই প্রস্তুতি, সেটাকে আদৌ বাংলাদেশ কেন, আমি তো এই উপমহাদেশে আমি দেখি না যে সেরকম। মানে আমি যদি আরো একটু খোলামেলা করে বলি যে তাতে কি একজন অ্যাডভোকেট বা একজন আইনজীবীকে আইন প্রণয়নের ভূমিকা নিতে হবে, নাকি আমি সাধারণ মানুষ এমপি হয়ে আইন প্রণয়নের ভূমিকা রাখতে পারবো? একজন এমপি ইজ লাইক এ সুপারম্যান। অনেকেই বলে যে উনি কি বড় বড় ডিগ্রিধারী হবেন কিনা। তাই আমি বললাম যে ওনার ডিগ্রিধারী হওয়ার দরকার নাই, কিন্তু সে সুপারম্যান, তাকে জনগণ খুঁজে পাবে যে সে, তার মধ্যে এই সক্ষমতাটুকু আছে যে আমাদেরকে অন্ততপক্ষে একটা সত্যিকার যে মুক্তিটা আমরা চাই, সেই মুক্তিটা উনি আমাদেরকে এনে দিতে পারে। এবং সেটা খোঁজার জন্য জনগণকে তো সুযোগ করে দিতে হবে, তাকে যাচাই বাছাই করার সুযোগও দিতে হবে। আমরা এমনভাবে আমার হাত পা বেঁধে দেওয়া হচ্ছে প্রত্যেকটা, যে আমাকে ধরে আমাকে করছে, আমি উফ পর্যন্ত বলতে পারছি না। মানে আমার ভোটটা নিয়ে যাচ্ছে জোর করে, কয়টা জনগণ আছে তারা উফ শব্দটা করতে পারছে? লজ্জায় হয়তো পাচ্ছে না যে হ্যাঁ হ্যাঁ আমার ভোট নিয়ে গেছে, আমি যদি এটা বলি তো লজ্জার ব্যাপার। না, আপনি যথার্থই বলেছেন। আমরা আলোচনা শেষ করতে চাই আপনার সেই প্রত্যাশা দিয়ে যে আমাদের দর্শক যাকে তাকে ভোট নয়, অন্ততপক্ষে আমরা বিবেচনা করে যোগ্য নেতাকে ভোটটা দিব, সেই প্রত্যাশায় থাকলাম। ধন্যবাদ সবাইকে। এই রাষ্ট্রের মালিক জনগণ।